আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র সিংহ, যে টাইমলাইনের কথা বারবার কপিল সিব্বল বলছেন, রাজ্যের আইনজীবী বলছেন, সেই টাইমলাইন নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ এবং সেই টাইমলাইন নিয়ে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। হ্যাঁ কুসুমিতা, সব থেকে বড় প্রশ্ন একটাই উঠছে, বারবারই ঘুরে ঘুরে ওই কোশ্চেনটা আসছে কপিল সিব্বলের কাছে। সেটা হলো কি 10:10 যখন টালা পুলিশ স্টেশনে ফোন করা হয় কি একজন আনকনসিয়াস অবস্থায় পাওয়া গেছে, এবং তখন এফআইআর করতে রাত্রির 11:30 কেন লেগে গেছিলো? পোস্টমর্টম হয়ে গেল, ক্রিমেশন হয়ে গেল, এবং তারপর পোস্টমর্টম ক্রিমেশনের পর এফআইআর করা হয়েছে। তো তুষার মেহতা কপিল সিব্বল আরও একটা কথা বলছিলেন কি যখন তরুণীর দেহ পাওয়া গেছে সেখানে ডাক্তাররা কী করে বলছেন কি আনকনসিয়াস অবস্থায় পাওয়া গেছে? তারা তো সার্টিফাই করেন কি মৃত, সে সময় মৃত ছিল। এইটা কেন বলা হয়নি কি একটা মৃতদেহ পাওয়া গেছে, একজন ছাত্রের মৃত্যু হয়েছে, তার আনন্যাচুরাল ডেথ হয়েছে, এই কথাটা কেন বলা হয়নি? সে কথাও তুষার মেহতা আজকে বলেছেন কি সাধারণত ডাক্তাররা তো দেখেই বলে দেবেন কি এর মৃত্যু হয়ে গেছে, সেক্ষেত্রে আনকনসিয়াস অবস্থায় একজনকে পাওয়া গেছে এরকম একটা তথ্য টালা পুলিশ স্টেশন লিখেছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গে সঙ্গে এফআইআর করতে দেরি কেন হয়েছে? আমরা দেখলাম বিচারপতি একবার বললেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হলো যে ক্রিমিনালস যে প্রসিডিওর কোড রয়েছে সেটাতে কোনো জায়গায় এরকম প্রোভাইড করা নেই কি এই ধরনের তদন্ত করা হবে, যে প্রসিডিওরগুলো কলকাতা পুলিশ ফলো করেছে। তিনি এটাও বলেন যে তার 30 বছরের ক্যারিয়ারে সুপ্রিম কোর্টের তিনি এখন বিচারপতি, তিনি কখনো এই ধরনের ঘটনা দেখেননি কি ইনসিডেন্ট কখন হয়েছে এবং এফআইআরগুলো কীভাবে করা হয়েছে, যেভাবে তদন্ত করা হয়েছে, ইনিশিয়াল যে স্টেপসগুলো নিয়েছিল কলকাতা পুলিশ সেটার উপর প্রশ্ন উঠেছে। আজকে এটাও সুপ্রিম কোর্ট বলেছে কি নেক্সট হিয়ারিংয়ে যেন কলকাতা পুলিশের যারা ছিলেন তার মধ্যে সিনিয়রকে যেন কোর্টের মধ্যে রাখা হয়, কেন কি তাদের কাছে 3-4টে প্রশ্ন বারবার ঘুরে আসছে, তার জবাব খুব সম্ভবত কপিল সিব্বলের কাছে যদি আজকে নেই, তা নেক্সট হিয়ারিংয়ে যেন যিনি ছিলেন উপস্থিত, যিনি পুলিশের তরফ থেকে, তিনি যেন কোর্টে থাকেন এবং তার থেকে জবাবগুলো সুপ্রিম কোর্ট চাইবে। কপিল সিব্বল বলেন কি তিনি এনশোর করবেন কি নেক্সট হিয়ারিংয়ে যেন কলকাতা পুলিশের কোনো একজন শীর্ষকর্তা এখানে থাকেন যিনি তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা তিনি আজকে বলেছেন। তবে তার সঙ্গে সঙ্গে কুসুমিতা শেষের দিকে আমরা দেখলাম যখন কোর্ট উঠে যাচ্ছিল তখন কপিল সিব্বল একটা অ্যাফিডেভিট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। তিনি খুব খোলসা করে বলেননি, তবে যে কথাগুলো তিনি বলছিলেন সেটাতে তিনি জানাচ্ছেন যে 27 তারিখ একটা কর্মসূচি সেখানে পালন করা হচ্ছে, সেখানে তিনি কিছু ছবি এবং কিছু আরও ডকুমেন্টস কোর্টকে দিয়েছেন এবং সেটাতে যেন স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজার রয়েছে এসওপি সেটা ফলো করা হয়। তিনি বলছেন কি ঝান্ডা নিয়ে মার্চ করা হবে, ঝান্ডাগুলোর মধ্যে যদি কাপড় তুলে নেওয়া হয় সেটা ডান্ডা নিয়ে ব্যবহার করা যেতে পারে, এটা নিয়ে তিনি বলছেন কি সুপ্রিম কোর্ট যেন কোনো একটা নির্দেশ দেয় 27 তারিখ যে কর্মসূচি রয়েছে কলকাতায় সেটার জন্যে। তবে প্রথমেই আজকে বলি দি কুসুমিতা যখন হিয়ারিং স্টার্ট হচ্ছিল তখন যে ডাক্তাররা এখন স্ট্রাইক করছেন তাদের জন্য আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি তারা যেন কাজে যোগ দেন এবং তারা যতদিন স্ট্রাইক করেছেন বা ধর্ণা দিয়েছেন বা কাজে যোগ দেননি কোনো অ্যাডমিনিস্ট্রেশন যাতে তাদের বিরুদ্ধে কোনো অ্যাডভার্স অ্যাকশন না নেয় সেটার জন্য সুপ্রিম কোর্ট এনশিওর করবে। এখন অবধি কুসুমিতা সুপ্রিম কোর্ট যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটাকে দেখেছে, এখন রাজ্যের স্ট্যাটাস রিপোর্ট লাঞ্চের পর দেখবেন। চিফ জাস্টিস যখন লাঞ্চ ব্রেকে যাচ্ছিলেন তখন তিনি বললেন কি তারা লাঞ্চ ব্রেকের আসার পর রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটাকে আরও বিস্তারিতভাবে সেটা তারা দেখবেন। তবে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা প্রাথমিকভাবে কিছু স্টেপসগুলো এখনও নেওয়া হয়নি। আজকে সিবিআইয়ের একজন জয়েন্ট ডিরেক্টর ছিলেন উপস্থিত কোর্টের মধ্যে, তাকে কোর্ট জিজ্ঞেস করেছে যেহেতু সিল্ড এনভেলপে এটা জমা হয়েছে তারা বলছিলেন না কোন অংশটা, তবে তারা বললেন কি 3টে স্টেপ যেটা এই সিল্ড এনভেলপে বা হাইকোর্ট যেটা বলেছিল সেটাকে আপনারা করতে পেরেছেন। সেটাতে আজকে তিনি বলেন কি যেহেতু কোর্টের এখনও পারমিশন হয়নি সেটা তারা করেনি, খুব সম্ভবত হতে পারে এটা পলিগ্রাফ টেস্ট বা নার্কো অ্যানালিসিস বা এই ধরনের কোনো একটা হয়তো টেস্ট করার কথা হতে পারে, যেটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বাকি যে প্রিলিমিনারি যে তদন্ত এখন অবধি করা হয়েছে সেই রিপোর্টটা আজকে তুষার মেহতা কোর্টের কাছে তুলে ধরেন। তিনি এটাও বলেন কি ক্রাইম সিনকে অল্টার করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তদন্ত করতে কত তাদের যে সমস্যা হচ্ছে সে কথাও আজকে সিবিআই তরফ থেকে বলা হয়। তবে কপিল সিব্বল সেটাকে কাউন্টার করে বলেন কি সবই ভিডিওগ্রাফি করা হয়েছে, যখন পাঁচিলগুলো ভাঙা হয়েছিল সেটাতে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এ কথাও তিনি বলেছেন। এখন দেখতে হবে কুসুমিতা হিয়ারিং আর লাঞ্চের পর আবার স্টার্ট হবে 2টোর পর, তখন আর কি প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট বিশেষ করে রাজ্যের কাছে, কেন কি রাজ্যের রিপোর্ট এখন আরও বিস্তারিতভাবে সুপ্রিম কোর্ট দেখবে 2টোর সময়। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একটা জিনিস আজকেও পরিষ্কার হয়ে গেল, ঠিক গতদিন সময় নিয়ে যে প্রশ্ন উঠেছিল, যে প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছিল কেন এত দেরি হলো কেস রেজিস্টারে এফআইআর দায়ের করতে, আজও কার্যত সেই একই বক্তব্য সুপ্রিম কোর্টের।
দেখো একেবারে সুপ্রিম কোর্টের তরফে বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত ওই একই জায়গাতে, যে গোটা ঘটনাস্থলকে বা গোটা ঘটনাক্রমকে তারা এখনো পর্যন্ত যে টাইমলাইনের কথা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে সেই টাইমলাইন কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এখনো পর্যন্ত সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট দেখেছেন সেই রিপোর্ট দেখার পরে তারা কিন্তু এখনো সন্দিহান যে এই গোটা ঘটনার যে ঘটনাক্রমের কথা বলা হচ্ছে সেই ঘটনাক্রম আদৌ কোনটা মেনে হয়েছিল। তার কারণ তুমি জানো, এক জায়গায় বিচারপতি জেবি পারদিওয়ালা তিনি এই মামলার সময় তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলছেন যে এই গোটা ঘটনায় দেখা যাচ্ছে শুধুমাত্র জেনারেল ডায়েরি বা জিডি এন্ট্রির ভিত্তিতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে এই গোটা ঘটনার ক্ষেত্রে ইউডি বা আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর মামলার কথা বলা হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে গোটা ঘটনা মিটে যাওয়ার পথ, অর্থাৎ সুরতেহাল হয়ে যাওয়া, ময়না তদন্ত হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পরে দেখা যাচ্ছে যে আনন্যাচারাল ডেথ কেস সেটা দায়ের করা হয়েছে বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই গোটা ঘটনায় যেখানে এই ধরনের পদক্ষেপ আগে গ্রহণ করা দরকার ছিল সেটা কিভাবে পরে গ্রহণ করা হচ্ছে। এবং সেখানে মাননীয় বিচারপতি জেবি পারদিওয়ালার পর্যবেক্ষণ যে তিনি তার গোটা 30 বছরের কর্মজীবনে এই ধরনের পদক্ষেপ বা পুলিশের এই ধরনের আচরণ তিনি দেখেননি। কিন্তু তোমাকে বলবো যে পাল্টা পুলিশের তরফে যিনি আইনজীবী বা সরকারের তরফে যিনি আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু বলেন যে না, গোটা বিষয়টা এরকম নয়, গোটাটা একেবারে ঘটনাক্রম মেনে, এবং তারপরে তারা বলেছেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তারপরেই কিন্তু গোটা ঘটনাটা যেভাবে আইন মেনে এই গোটা প্রক্রিয়া সংগঠিত করতে হয় সেটা সংগঠিত হয়েছে। ফলে তো সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট এবং রাজ্যের বক্তব্য, এই বক্তব্যকে ঘিরে এবং যা ডকুমেন্ট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হয়েছে বা যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটা দেখে বিচারপতিদের মনে এখনো পর্যন্ত এটা টাইমলাইন ঘিরে বা ঘটনাক্রম ঘিরে একটা সংশয় রয়েছে। মনে করা হচ্ছে আবারও দ্বিতীয়ার্ধে যখন বিরতির পর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা আবার বসবেন এবং সরকারের বক্তব্য আবার শুনবেন, তারা কিন্তু সেই সময় এই ঘটনাক্রমটা বোঝবার চেষ্টা করবেন। তার কারণ এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই ঘটনাক্রমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সুপ্রিম কোর্ট মনে করছে।